স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। গ্রেপ্তার হয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম। দুদকের মামলায় রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বিএসইসির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে শেয়ার বাজারে অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএসইসি থেকে পদত্যাগ করেন তিনি। সমালোচনার মুখে পড়ে তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিএসইসি থেকে পদত্যাগের পর শিবলি রুবায়েত ফিরে আসেন আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক হিসেবে। কেবল বাংলাদেশ ব্যাংক নয়, দেশের যে কোনো ব্যাংকের লকারে তল্লাশি চালাতে চায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মনে করছে দেশের বিভিন্ন ব্যাংকের লকার বা সিন্দুকে বিপুল অবৈধ অর্থ সম্পদ থাকতে পারে। এদিকে অপ্রদর্শিত অর্থ থাকার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার খোলায় দুদককে অনুমতি দিয়েছে আদালত। গত ২৬শে জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে রক্ষিত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট তল্লাশি করে দুদক। ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর সহ বিপুল পরিমাণ স্বর্ণ পায় দুদক। এসব সম্পদ নেই তার আয়কর ফাইলে। তল্লাশিকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের নামে সিলগালা রয়েছে লকার। এসব লকার থেকে যাতে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে তাই ফ্রিজ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। ওই চিঠিতে বলা হয় ৩০শে জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থ উপদেষ্টা ভল্টে রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন। এছাড়া আদালতের অনুমতিও চেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংক জানায় দুদকের চিঠি পাওয়ার পর ওইসব লকার থেকে অর্থ সম্পদ উত্তোলন করা যাচ্ছে না। দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে। দুদক বলছে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, প্রয়োজনে তারা যে কোনো ব্যাংকের লকার বা সিন্দুকে তল্লাশি চালাতে পারেন। বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি, এফডিআর, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রাখা আইন পরিপন্থী মনে করে দুদক। যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও ফেরত আনা যায়নি। ৯ বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। আলোর মুখ দেখেনি ফরাসউদ্দিন তদন্ত কমিটির প্রতিবেদনও। এমনকি খোয়া যাওয়া ডলার উদ্ধারে অন্তর্বর্তী সরকারের ৬ মাসেও নেই তেমন অগ্রগতি। এই ঘটনার এমন ধীর গতির তদন্তে হতাশ বিশ্লেষকরা। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। নানা প্রক্রিয়ায় ৩ কোটি ৪৬ লাখ ডলার ফেরত আনা গেলেও উন্মোচন হয়নি এর রহস্য। ফেরত আনা যায়নি বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার। যদিও তদন্ত সংস্থা সিআইডির দাবি অনেক অগ্রগতি হয়েছে। হ্যাকারদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরিতে জড়িত ১৪ জনের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যাদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক সহ ১০ জনের নাম রয়েছে। সিআইডির নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন এখনও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। বিশ্লেষকরা বলছেন বিগত সরকারের সময় থেকেই এই ঘটনায় অবহেলা করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনাটা তো যত আনফোল্ড হচ্ছে, যত জানা যাচ্ছে, ততই মনে হচ্ছে যে এখানে আসলে একটা ঘাপলা ছিল। মানুষে অনুমান করছে না কিছু, এইগুলাকে জল্পনা কল্পনাগুলিকে আসলে দূর করার জন্য
এই তদন্ত কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না। বারবার সময় নেওয়া হচ্ছে, 80 বারের মতো সময় চাওয়া হয়েছে, আরও কত। শুরু থেকে কোনো বাস্তব পদক্ষেপ যেহেতু গৃহীত হয় নাই, যে ডাকাতি হওয়া অর্থ ফেরত পাওয়ার যে সম্ভাবনা যতটাই ছিল ততটা কিন্তু ক্রমাগতভাবে ক্ষীণ হয়েছে। অন্য দিক থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই আবার এখন যদি শপথে বহাল থাকে, কর্তৃত্ববাদী সরকারের মেয়াদ থেকে যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বিশ্লেষকরা হতাশ হলেও চুরি যাওয়া রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। টাকা ফেরত আসার একটা জোরদার কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এবং ফেরত আসবে, এইটা আমরা বিএফআই থেকে জেনেছি যে সময় লাগলেও ফেরত আসার মতো যতগুলো কার্যক্রম তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করেছে। বাস্তবতা হলো এই ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সহ কোনো প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। এদিকে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো রিজার্ভ চুরির ঘটনা তদন্তের আগ্রহ দেখায় দুদক। সিআইডিকে দেয়া এক চিঠিতে সংস্থাটি তদন্তের নথিপত্রও চেয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তর আমেরিকায় পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যুক্ত রাজনীতিকরা শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে, যার মধ্যে টরন্টোর বেগম পাড়া খ্যাত এলাকায় সম্পদ কিনেছেন। জনগণের অর্থ চুরি করে এই সম্পদ কিনেছেন উল্লেখ করে তা উদ্ধার সহায়তা চান প্রধান উপদেষ্টা। চুরি হওয়া অর্থ ফেরত আনতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন কানাডিয়ান রাষ্ট্রদূত। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে 8 ফেব্রুয়ারি। ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও জানান, 8 ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এছাড়া সুপারিশ মালার পরিপ্রেক্ষিতে চলতি মাস থেকেই শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। মঙ্গলবার 6টি সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন প্রধানদের সাথে আপনাদের অলরেডি নাম বলা হয়েছে। উপদেষ্টা জানান, 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। আইন উপদেষ্টা আরও জানান, সুপারিশমালার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিক বৈঠক হবে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে কাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। একথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, তাদের প্রতিবেদনে থাকছে 100টিরও বেশি সুপারিশ। এছাড়া আইন কমিশনের সংস্কার প্রস্তাবও আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেয়া হবে বলে জানান আব্দুল মুঈদ চৌধুরী। প্রতিবেদনে থাকছে জেলা পরিষদ বিলুপ্ত করে উপজেলা পরিষদ আরও শক্তিশালী করার সুপারিশ। সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা পরিষদের কাজের সমন্বয় না থাকায় কমিশন এই সুপারিশ করার কথা ভাবছে। কমিশন সূত্র আরও বলছে, জেলা পরিষদ যেসব কাজ করে সেগুলো জেলা প্রশাসকের কার্যালয় ও অন্যান্য দপ্তরের মাধ্যমে করা যেতে পারে। এছাড়া উপজেলা পরিষদের ক্ষমতায়ন বাড়াতে উপদেষ্টা হিসেবে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপের আইনি বিধান বাতিলেরও প্রস্তাব করতে পারে কমিশন। দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব।
সংস্কার বলে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকারের হাতেই সব সংস্কার সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দলটি রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের বিষয়। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। দাবি করেন, গণতন্ত্র যাতে বাধার মুখে না পড়ে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, সংস্কার আপনারা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ 11 দফা প্রস্তাব তুলে ধরা হয়। সংস্কার প্রস্তাবনার একটি খসড়া প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করার কথা বলা হলেও ডক্টর মোশাররফ অবশ্য বলেন, সব ধরনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের হাত ধরে। বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হইলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মের কথাও তুলে ধরেন সাবেক এই মন্ত্রী। দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন মিলিয়ে 49,70,388 জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এছাড়া হালনাগাদ কার্যক্রমে 15,23,000 মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এবার ভোটার বৃদ্ধির হার 3.9%। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার 2.4%। আর নতুন ভোটার যোগ্য হয়েছেন 1.45%। যারা এই প্রক্রিয়ায় বাদ পড়েছেন তারা স্থানীয়ভাবে সরাসরি রেজিস্ট্রেশন বা ইসিতে এবং অনলাইনে অন্তর্ভুক্ত হতে পারবেন। 17 এপ্রিল পর্যন্ত চলবে ভোটার নিবন্ধনের কাজ। তথ্য সংগ্রহ কর্মসূচি শেষে তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। বিনা নোটিশে নওগাঁয় কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে মালিক ও শ্রমিকদের কয়েকটি সংগঠন। রাতে বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতির নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। মালিক সমিতির নেতারা জানান, 29 জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ নোটিশ ছাড়াই নওগাঁয় অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দেয়। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানী থেকে নিখোঁজের 3 দিনের মাথায় নওগাঁয় উদ্ধার হলেন সেই স্কুল ছাত্রী। রয়েছেন জয়পুরহাট র্যাবের হেফাজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা উৎকণ্ঠা দেখা দিলেও পুলিশ বলছে নেপথ্যে রয়েছে প্রেম। স্বেচ্ছায় চলে গিয়েছিলেন এক কিশোরের হাত ধরে, তবে ভুল বুঝতে পেরে ফিরতে চান পরিবারের কাছে। আমি ভালো আছি। মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিলেন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় নিখোঁজ হন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে। এই খবরে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে খুঁজে পেতে সহায়তায় উল্লেখযোগ্য সংখ্যায় শেয়ার হয় এই খবর। সোমবার আদাবর থানায় জিডি করেন নিখোঁজ ছাত্রীর বাবা। উদ্ধার তৎপরতায় নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। মোহাম্মদপুর থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় সেই ছাত্রী ঘুরছেন এক কিশোরের হাত ধরে।
মঙ্গলবার দুপুরে নওগাঁয় তার সন্ধান মেলে, তবে পুলিশের উপস্থিতি বুঝে সরে যান সেখান থেকে। পরে র্যাবের অভিযানে সদরের মধ্যপাড়া থেকে উদ্ধার হন সেই ছাত্রী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয় আইনশৃঙ্খলা বাহিনী। মমিন হচ্ছে এখানে বাড়ি নওগাঁ, আরজি নওগাঁতে বাড়ি। ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে, 7,000 টাকা বেতন পায়। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে, এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে। উদ্ধারের পর সেই ছাত্রীকে নেওয়া হয় র্যাব হেফাজতে, তবে কৌশলে পালিয়ে যায় ওই কিশোর। ডিবিসি নিউজ ডেস্ক। পাঠক, লেখক, দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা। অমর একুশে বইমেলার চতুর্থ দিনে বিকেল থেকে সব বয়সের পাঠক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মেলায় নতুন প্রকাশিত বই এসেছে 47টি। বইমেলায় তরুণ লেখকদের সাথে আড্ডায় মগ্ন পাঠক। একুশে বইমেলার অতি পরিচিত দৃশ্য এটি। নতুন পাঠকদের সাথে মেলবন্ধন তৈরিতে ব্যস্ত লেখক প্রকাশকরা। নতুন বই দেখার পাশাপাশি দর্শনার্থীরা ব্যস্ত ছবি তুলতে। উপন্যাস আর কবিতার বইয়ের রীতিমতো প্রতিযোগিতা চলছে এবারের মেলায়। পাঠকদের পছন্দের শীর্ষে জীবনধর্মী এসব উপন্যাস। উপন্যাস ভালো লাগে, রাইটারের ভিতর হচ্ছে হুমায়ুন আহমেদ বেস্ট। উপন্যাস পড়তে একটু ভালো লাগে, কারণ জীবনের সাথে এটা রিলেট করা যায় আর কি। হরিশঙ্কর জলদাস স্যারের বইও আমার অনেক পছন্দ। উপন্যাস সব বয়সের মানুষজনই খুবই পছন্দ করে, সবাই উপন্যাস পড়ে। পাঠক টানতে নান্দনিক স্টল, প্যাভিলিয়ন সাজিয়ে প্রস্তুত প্রকাশকরাও। তবে মেলার প্রথম সপ্তাহ হওয়ায় বিকিকিনি নেই তেমন একটা। এখন পর্যন্ত গ্রাহক আসছে, পাঠক আসছে, এবং আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমরা আশা করছি আরো বেশি বাড়বে। তারকারাও আনছেন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে সাজানো উপন্যাস। আমার এইবারে যে বইটা বেরিয়েছে তার নাম হচ্ছে দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় লিঙ্গ মানে নারী। বিভিন্ন রকম নারীদের গল্প আসলে এসেছে। এটা আমার 10ম বই, এবছর 10 বছর পূর্তি হলো আমার লেখালেখি প্রকাশের। বইপ্রেমীদের এই আড্ডাখানায় বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ও সমরেশ সকলের সাথেই যেন হঠাৎ করে হাজির হয়ে যান হুমায়ুন আহমেদ কিংবা নতুন নতুন উপন্যাসিকরা। আর তাদের এসব বইয়ের অপেক্ষায় তো বইমেলা প্রাঙ্গণে ভিড় করছেন হাজারো পাঠক, হাজারো লেখক। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে। সকালে দেশের এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ও আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা। এবারের সিজনে প্লেটিং মায়েস্ট্রো জিতবেন 10 লাখ টাকার অর্থ পুরস্কার। এছাড়াও প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ পাবেন 5 লাখ ও 3 লাখ টাকা। এছাড়া শীর্ষ 30 প্রতিযোগী পাবেন ক্রেস্ট সার্টিফিকেট, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের ডিনার সেট সহ মোট 20 লাখ টাকা পুরস্কার। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দেশের প্রথম জেসিআই স্বীকৃত এভারকেয়ার হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 3টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হাসপাতালটির মূল ভবনে এ সভার আয়োজন করা হয়। বক্তারা অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি ও মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা দেন। ইউনাইটেড বাই ইউনিক প্রতিপাদ্যের সাথে মিল রেখে এভারকেয়ার পার্সোনালাইজড অনকোলজি কেয়ারের সাথে তুলে ধরেন তারা। বক্তারা বলেন, সব রোগীর জন্য ক্যান্সারের চিকিৎসা একরকম নয়। রোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় তা নিশ্চিত করাই এভারকেয়ার হাসপাতালের মূল লক্ষ্য বলেও জানান তারা। আমরা এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আশা করি এখন ব্লাড ক্যান্সারের দিকটা অনেকটাই কাটিয়ে উঠতে পারছি। ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশনের যত অত্যাধুনিক টেকনিক আমাদের এই হাসপাতালেই হচ্ছে। আমাদের এক ছাদের নিচেই সমস্ত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি অ্যাভেলেবল। বেসিক্যালি চিকিৎসার জন্য, অন্তত ক্যান্সার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজনীয়তা আমি দেখি না। আমরা যদি ক্যান্সার রিডিউস করতে চাই, আমরা যদি ক্যান্সার যাত্রায় সাফল্য অর্জন করতে চাই, কমাতে চাই, তাহলে হোল কমিউনিটিকে ইনভলভ করতে হবে। আমরা বাড়ি বেচে খেলা চালাই আর অন্যরা ফিক্সিং করে। দেশের ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এর সাথে জড়িতদের খুঁজে বের করে বড় শাস্তি দেওয়া উচিত, এমনটাই মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তিনি আরও জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট সমস্যার কারণে বাংলাদেশের প্রতি আস্থা হারাচ্ছে বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশে খেলতে আসার জন্য চাচ্ছেন অগ্রিম টাকা। ঘটনাবহুল একটা বিপিএল, তবে এবারের আসরে খেলার চেয়ে ধুলা ছড়িয়েছে বেশি। পেমেন্ট ইস্যুর সমস্যা চরমে, তার মধ্যে আবার ফিক্সিংয়ের কালো থাবা।
ফিক্সিং নিয়ে একাধিক রিপোর্ট হয়েছে গণমাধ্যমে। সংখ্যার হিসাবে গেলবারের থেকেও মাত্রাটা অনেক বেশি। শেষ পর্যন্ত তদন্ত কমিটিও গঠন করেছে বিসিবি। তবে ফলাফলটা শূন্য হবে না তো? এর আগেও তো একাধিকবার এসব নিয়ে আলোচনা হয়েছে, তবে হয়নি কোনো সুরাহা। এমনভাবে চললে কোন পথে এগোবে বাংলাদেশের ক্রিকেট? আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে। সে যত বড় মানের প্লেয়ারই হোক, যত বড় মানের ফ্রাঞ্চাইজি হোক না কেন, আপনাকে এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না। সোজা কথা, একেবারে সিম্পল ইস্যু। আমরা টিকবো না, কারণ আমরা আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয়, আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। দিস ইজ নট দ্য ওয়ে। ফিক্সিং আর পেমেন্ট ইস্যু নিয়ে এবার বেশিরভাগ দলের উপরই পড়েছে কালো দাগ। তবে ফরচুন বরিশাল একেবারেই ভিন্ন। পেমেন্ট থেকে শুরু করে সবকিছুই চলছে ঠিকঠাকভাবে। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিদের এসব কাণ্ডে সব দলের প্রতি আস্থা হারাচ্ছে বিদেশি ক্রিকেটাররা। ফরচুন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি। আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে। দেন আই সে ওকে, আই ডোন্ট বিলিভ ইউ। সে আই ডোন্ট বিলিভ বাংলাদেশ। দেন আই সে আই ডোন্ট বিলিভ ইউ। তুমি আসো, তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও, দেন আই উইল পে ইউ মানি। এই কর্ণধারের মতে এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত বিসিবির। এমনকি কাউকে দল দেওয়ার ক্ষেত্রেও আরও সতর্ক থাকার আহ্বান তার। আমাদের দেওয়ার সময় দেখা উচিত ছিল যে ইজ ক্যাপেবল অর নট। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।